মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ নেতাদের জবরদখলের রেয়াত নয়। তৃণমূল নেতা, কাউন্সিলর বা পুলিশ গ্রেফতারের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে লোক সম্বরণের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেমন বিভিন্ন জায়গায় অনেকগুলো দীঘা, মুকুটমণিপুর থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে, আবার নতুন করে যেন না বসে। এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। শুধু নেতাদের তোপ নয়, পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো কাজ করলে পুরস্কার, কিন্তু দোষ করলে সরিয়ে দেওয়া হবে, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছো আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করিনি। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। এবার বর্তমানের দিকে নজর রাখবো, কারণ বেআইনি কারবার রুখতে গেলে ছোবল, অবৈধ কারবারে হাত দিলেই ছোবল খেতে হবে। অসহায় স্বীকারোক্তি বর্ধমানের পুরপ্রধানের। বর্ধমান শহরে বেআইনি নির্মাণ, জলা ভরাট, জবরদখল সহ একাধিক অভিযোগ। করা পদক্ষেপ, বাধা দেওয়ার অভিযোগ নাম না করে দলের নেতাদের নিশানা করেছেন পুরপ্রধান। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাত তৈরি করা হলো, লাইন দিয়ে লোক বসে গেছে সেখানে, সমস্ত ফুটপাত বন্ধ। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে, উপরেও বসে। এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, যেখানেই হাত দিতে যাবেন ছোবল খাবেন। এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার, যে অন্যায়গুলো যেগুলো বর্ধমান শহরে হয়েই চলেছে, যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য। সরাসরি চলে যাবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, পরেশ চন্দ্র সরকার ঠিক কি বোঝাতে চাইলেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ করছেন সেটাই সত্যি? একদমই 2 দিন আগেই চেয়ারম্যানদের নিয়ে, পৌর প্রধানদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন এবং সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেন যে এই বেআইনি কারবার চলবে না এবং এই বেআইনি কারবারে যে মদত দেবে তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঠিক এই পরিপ্রেক্ষিতেই কিন্তু একদম প্রকাশ্যে দলের নেতাদের নিশানা করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তিনি বর্ধমান বিদ্যার্থী স্কুলের একটি জল প্রকল্পের উদ্বোধনে সেখানে প্রকাশ্যেই তিনি বলেন কাজ করা কঠিন হয়ে যাচ্ছে এবং যেখানেই হাত দিতে যাব সেখানেই ছোবল খেতে হবে। কারণ তিনি উল্লেখ করেছেন যে একের পর এক পুকুর, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে এবং তিনি বলছেন এটা একটা ভালো ব্যবসা, কোটি টাকার ব্যবসা হয়ে যাচ্ছে। এখানে বহু বেআইনি নির্মাণ হচ্ছে, বহুতল তৈরি হয়ে যাচ্ছে, 4 তলার যেখানে অনুমতি সেখানে 6 তলা হয়ে যাচ্ছে। অথচ তিনি যখন ব্যবস্থা নিতে যাচ্ছেন, দেখছেন কোনো দাদা
বা কোনো মামা তার নেতাদের হাত রয়েছে সেই জায়গায়, ফলে তাদেরকে কিন্তু সেখানে ছোঁয়া যাচ্ছে না। অর্থাৎ দলের নেতারাই যে এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত, কার্যত স্বীকারোক্তি পৌর প্রধানের। অনেক ধন্যবাদ শরদিন্দু তোমায়। পৌর প্রধান হিসাবে আইনে ওনার হাতে অনেক ক্ষমতা আছে। উনি যদি মনে করেন যে এগুলো বন্ধ করবেন, তাহলে নিঃসন্দেহে বন্ধ করতে পারবেন। সেক্ষেত্রে দলের কেউ যদি বাধা দেয়, দল নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আসলে তার সদিচ্ছাটাকে সামনে আনতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে যারা দলের কাজ করবে, কাজ করতে গিয়ে যদি অন্য কেউ বাধা দেয়, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। অতএব ছোবল খাওয়ার তো আর প্রশ্ন নেই। এবার একটা ছবি দেখাই আপনাদের, দামোদরের ছবি, যেখানে বালি মাফিয়ার কোপে 300 কোটির প্রকল্প। দেখছেন দামোদরে দেদার বালি চুরি হচ্ছে, আর যে কোনো সময় ধসের আশঙ্কা রয়েছে, কারণ যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। গলসিতে 300 কোটির জল প্রকল্প, পুরসভার জল প্রকল্পের নির্মাণ ভেঙে পড়ার আশঙ্কা। জেলা শাসকের চিঠি বর্ধমানের পুরপ্রধান পরেশ চন্দ্র সরকারের। একটা রিজার্ভার থেকে জল দেওয়া হচ্ছে, জলটা জুজুবি থেকে উঠছে যে দুটো ইনফিল্ট্রেশন গ্যালারি থেকে, সেই গ্যালারিগুলোর আশপাশ দিয়ে বালি তোলার জন্য দামোদরে যে গভীর খাত তৈরি হচ্ছে, যে কোনো সময় গ্যালারি বিপদগ্রস্ত হতে পারে। নৌকা করে তুলছে না, নৌকা করে। এই যে প্রক্রিয়াটা, এটা অত্যন্ত আপত্তিকর, অবৈধ, বেআইনি এবং অন্যায়। ইট শুড ইমিডিয়েটলি বি স্টপ বাই দি পুলিশ। ওখানে বালি তুলতে দেওয়া যাবে না, তাইলে বর্ধমানের লোক জল পাবে না। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই জলের উৎস যে জুজুটি দামোদর নদী থেকে আসছে, সেখানে অবৈধ বালি খাদান থেকে যেভাবে বালি তুলছে তৃণমূলের নেতারা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, তাতে ওই জল প্রকল্পের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তৃণমূলেরই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান। আমরা অবিলম্বে এই ধরনের অবৈধ বালি খাদান বন্ধ হোক এবং প্রতিটা বাড়িতে জল পৌঁছাক, সেই আবেদন রাখছি। চেয়ারম্যানই অভিযোগ করেছেন যে বালি তুলে প্রকল্পের কাজকে থমকে দিতে চাইছে কিছু দুষ্কৃতী, আর বিজেপি সব মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অমৃত প্রকল্পের জল ইতিমধ্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। যে সমস্ত দুষ্কৃতীরা এ ধরনের কাজ করে প্রকল্পকে থমকে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে পৌরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চাইছে, তার প্রমাণ চেয়ারম্যানের বিবৃতি। বিধাননগর, সেখানে বেআইনি নির্মাণের রমরমা, ঘষা প্ল্যানের দাপট চলছে, যেখানে সেখানে গজিয়ে উঠছে ফ্ল্যাট। মুখ্যমন্ত্রীর ধমকের পরে এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। বিধায়ক, কাউন্সিলর, পুলিশের উপর দায় চাপিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, পাল্টা মেয়রের দিকে আঙুল তুলছেন পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখবো না? বিধাননগর পুরসভা এলাকা, এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে গত সোমবার ধমক দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, বেআইনি ফ্ল্যাট তৈরি হচ্ছে ঘষা প্ল্যানের কারসাজিতে। যেমন বিধাননগর পুর এলাকার কেষ্টপুর, এখানেও ঘষা প্ল্যানের কেরামতি। কাজ বন্ধ করতে হবে এই মর্মে বিল্ডিং এর বাইরে নোটিশ দিয়েছে পুরসভা, কিন্তু ভিতরে যেভাবে কাজ চলছিল সেভাবেই চলছে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ। দেখুন, আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে, কি হচ্ছে, অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি, তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে। তাও হচ্ছে, বছরখানেক ধরে হচ্ছে, এখনো তো কিছু হয়নি। এখন পরে হওয়ার পরে যে কি হবে তখনই তো সেটা। এখন তো পাড়ার সবাই মিলে যদি সেই অবজেকশনটা করলে, একা বললে তো আর হবে না। অবৈধ নির্মাণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি ধমক দেওয়ার পর এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কর্পোরেশন তাদের যথাযথ আমরা স্টেপ নিয়েছি, বন্ধ করে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার পাঠাচ্ছি সেই থানার পুলিশকে। আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে, লোকাল এমএলএ কেন দেখছে না। আবার আমি লোক পাঠিয়ে আমার কর্পোরেশনের যা করার আমরা করব। 2022-এই নতুন বোর্ড তৈরি হয়েছে, তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র।
আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি। আপনারা নিশ্চয়ই জানেন কাউন্সিলর খুব বেশি হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটা কমপ্লেন করতে পারে, কিন্তু তার বেশি কাউন্সিলরের কোনো এখতিয়ার নেই। একসময় ছিল রাজারহাট গোপালপুর পুরসভা, এখন এই পুরসভার আর অস্তিত্ব নেই, মিশে গিয়েছে বিধাননগর পুরসভার সঙ্গে। কিন্তু সেই রাজারহাট গোপালপুর পুরসভার নাম করে বেআইনি কারবার চলছে। বিল্ডিং প্ল্যানে রাজারহাট গোপালপুর পুরসভার সিলে ঘষা ছাপ, এই হলো ঘষা প্ল্যান। এই ঘষা প্ল্যানে বিপদ অনেক, কারণ পরে ফ্ল্যাটের নথি পেতে সমস্যা হয়, হোম লোন ইলেকট্রিক কানেকশনও মেলে না, তারপরেও বেআইনি কারবার চলছে। গত বছরের মে মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপর হয় বিধাননগর পুরসভা, প্রমোটারদের নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তখনকার মতো নির্মাণ বন্ধও হয়ে যায়। তারপর যে কে সেই। 2014 সালের 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে, তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে। এরকম কোনো বিষয় থাকলে আপনাদের মাধ্যমে যদি আমার কাছেও প্লেস করেন, আমার কাছে আসেন, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। বিধাননগর যে পৌর নিগম, সেই পৌর নিগমের একাধিক ওয়ার্ডে এইভাবেই কিন্তু বেনিয়ম ভাবে একাধিক বিল্ডিং তৈরি হচ্ছে। আর এখানেই কিন্তু একেবারে পৌরসভার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। পুরুলিয়া জেলায় একের পর এক ডাকাতির ঘটনা, কিন্তু সেই ডাকাতির কিনারা করতে পারছিল না পুলিশ। তবে অবশেষে মদের বোতল ধরিয়ে দিল ডাকাত দলকে। পুরুলিয়ায় ফিল্মি কায়দায় ডাকাত দলের হদিশ, ডাকাতদের ফেলে যাওয়া মদের বোতলের কিউআর কোড স্ক্যান। আর তারপর কি হলো, কিভাবে ডাকাত দলের খোঁজ পেল পুলিশ, জানবো। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একেবারে গোয়েন্দাদের গল্প হার মানাবে। পুরুলিয়ার ডাকাত দল যে ধরা পড়েছে 6 ডাকাত, তা পুলিশের সাফল্য একেবারেই প্রশংসা করার মতো। তার কারণ ডাকাতদের যেভাবে ধরেছে পুলিশ, দীর্ঘদিন ধরে প্রায় 6 মাস ধরে বেশ কিছু এলাকাতে জেলা জুড়ে ডাকাতি হচ্ছিল এবং পুলিশ হদিশ পাচ্ছিল না ডাকাত দলের, এবং অবশেষে ডাকাত দলকে ধরতে সাফল্য পেয়েছে। এবং ডাকাত দলকে ধরার মূল যেটি বিষয় সামনে আসছে, একেবারেই ডাকাতকে ফেলে যাওয়া মদের বোতল এবং সেই বোতলের কিউআর কোড স্ক্যান করে একেবারে দোকানের হদিশ পাওয়া যায় এবং সেখান থেকেই সিসিটিভি ফুটেজ দেখেই চিহ্নিত করা হয় ডাকাত দল। ইতিমধ্যেই 6 জন ডাকাতকে গ্রেফতার করতে পেরেছে পুরুলিয়া জেলা পুলিশ এবং তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং পুলিশের একটা বড় সাফল্য বলা যেতে পারে। একেবারেই ফিল্মি কায়দায় ডাকাত দলকে ধরে ফেলেছে পুরুলিয়া জেলা পুলিশ। বেশ ইন্দ্রজিৎ, আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি। সেই গ্যাংয়ের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, অলমোস্ট সেই ক্ষেত্রে গেলে প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবান্ডন প্লেসে। আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে, সেগুলো আমরা রিকভারি করেছিলাম। সিসিটিভির ফুটেজ না দেওয়ার ক্ষেত্রে যেটা ছিল, যেখানে স্টোরেজ হয়েছিল সেই হার্ড ডিস্ক তারা নিয়ে চলে গিয়েছে। আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই, আকুস্থলের পাশেই আমরা একটা ওয়াইন বটল পাই। ওয়াইন বটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন শপ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই। এই 6 জনের মধ্যে 3 জন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা, 2 জন ধানবাদের কাটরাসের বাসিন্দা, 1 জন চন্দনকিয়ারির বাসিন্দা। এখনও কয়েকজন অ্যাকিউজড অ্যাবসকন্ড করছে। এদের পসেশন থেকে আমরা অলরেডি 6টা ফায়ার আর্মস এবং বেশ কিছু অ্যামিউনিশন সিজার করেছি।